নমস্কার। আমার খুব সীমিত কর্তব্য সৌমিত্রদাকে প্রথমে ধন্যবাদ দিয়ে শুরু করছি, কারণ উনি কোথায় শুটিং করছিলেন সেখান থেকে তাকে টেনে নিয়ে আসা হয়েছে। আর জগন্নাথবাবু তো সৌমিত্রকে পুরো ব্যাপারই নেই। জগন্নাথবাবুর মনে আছে আপনার সিনেমাগুলো? আচ্ছা, যাই, আমি শুধু দুজনকে একটু একটু কিছুক্ষণ পরপর খোঁচাবো, কিন্তু তার মাঝে একটা অ্যানাউন্সমেন্ট আছে। মানে মৈনাক একটি ভালো ডকুমেন্টারি করেছেন। আপনারা সকলেই জানেন যে ওনার বিকাশবাবুর আকাশবাণীর পিরিয়ডের ব্যাপারে রেকর্ড খুবই কম আছে, কেন উনি যতক্ষণে আকাশবাণী ছাড়লেন তারপরে আকাশবাণী রেকর্ডিং শুরু করলো। মানে আকাশবাণী আগে শুধু ব্রডকাস্ট করে দিত, তার কোনো কপি রাখতো না। 50-এর পর থেকে কপি রাখতে আরম্ভ করেছে, কিন্তু কোনো কারণে আকাশবাণীতে কিছু কপি থেকে গিয়েছিল, যেগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করা হয়েছে। এছাড়া ওনার চিত্রনাট্য থেকে অনেক কটি সিন উদ্ধৃত করে ডকুমেন্টারি করেছে। আমি প্রথমেই শুরু করার আগেই ওদের ডকুমেন্টারিটি চালু করবে এবং আমাদের এই সৌমিত্রদার জগন্নাথদার কথার মাঝে মাঝে ওরা ঢুকে যাবে। প্রথমেই আমরা শুরু করতে পারি রেডিওর ব্যাপার, রেডিওর জীবন, যেখান থেকে ওনার প্রথম শুরু। আপনারা সকলেই জানেন যে উনি প্রতিনিধি কলেজে পড়ার পরে ল পড়েছিলেন। ল পড়ে কয়েকদিন বোধহয় প্র্যাকটিসও করার চেষ্টা করেছিলেন বা করেছিলেন। প্র্যাকটিসের পরে উনি একবার চেষ্টা করলেন সিনেমায় ঢুকতে, প্রথম। হ্যাঁ, সেই সিনেমায় প্রথম জ্যোতির্ময় রায়ের ছবি। ওটা জ্যোতির্ময় রায়, বোধহয় ছবিটার নামটা আমার এখন মনে পড়ছে। লিখে রেখেছিলাম উদয়ের পথে। উদয়ের পথে উদয়ের পথে তো রাধামোহন ভট্টাচার্য ছিল। এর মাঝে প্রফেশন চেষ্টা করেছিলেন। 22-24 বছর থেকে উনি শাটুল গুপ্ত, মানে আমাদের রাধাপ্রসাদ গুপ্তর ইনফ্লুয়েন্সে অ্যাড এজেন্সিতে ঢুকেছিলেন। অ্যাড এজেন্সির নামটাও খুঁজে বার করেছি, ভিজি ক্যামাই। অ্যাড এজেন্সিতে কাজ করেছিলেন, কিন্তু অ্যাড এজেন্সিতে কাজ করতে করতে উনি বোধহয় সিনেমার কথা ভেবেছিলেন। আমার কাছে যেটা আমি আপনাকে একটুখানি করে বলছি, আমি বীরেন্দাকে জিজ্ঞেস করেছিলাম যে বীরেন্দা, বিকাশ তো এখানে ভালোই কাজ করে, ওর সুন্দর ভয়েস, এত সুন্দর বাচনভঙ্গি, উনি কেন চলে গেলেন এখান থেকে? তখন উনি বললেন, উনি যা বলেছিলেন আমি বলছি, আমার জাস্ট এখনো পরিষ্কার মনে আছে। উনি বললেন যে বিকাশের ওই চেহারা, বিকাশের ওই বাচনভঙ্গি দেখে আমার মনে হয়েছিল যে ওইখানে পড়ে থাকলে চলবে না, ওকে সিনেমা যাওয়া উচিত। আমি বিকাশকে বারবার বলেছিলাম যে তুমি, এটা তোমার জায়গা নয়, তুমি ওইখানে চলে যাও। তারপর উনি যা আমাকে বলেছেন আমি জাস্ট সেটা কোট করছি। যেমন সৌমিত্রদা তো থাকেন রেডিও, তো উনি মাত্র 1.5 বছর কাজ করেছেন, করে উনি তারপর তো উনি আস্তে আস্তে ওদিকেই চলে যান। সেরকম বিকাশ দাও বুঝতে পেরেছিলেন যে এই জায়গার বাইরে গিয়েও অন্য জায়গায় গেলেও উনি ভালো করবেন, এবং তারপর ওখানে যান এবং উনি সফল হন। আমরা অডিও ভিজুয়ালটাকে একটু শুরু করে দেবো। কম আছে, হ্যাঁ, লাইটটা একটু অসুবিধা হচ্ছে। অশোক লাহিড়ী, Yes, sir. পূর্ণেন্দু মুখার্জি, Yes, sir. শিশির দত্তগুপ্ত, Yes, sir. অহিন দাশগুপ্ত, Yes, sir. সৌরেন্দ্র মুখার্জি, Yes, sir. সুবিমল সেন, Yes, sir. বিকাশ রায়, Yes, sir. তদানীন্তন প্রেসিডেন্সি কলেজে কৃতি এই ছাত্রই আমাদের বিকাশ রায়। পশ্চিমবাংলার বিনোদন জগতে এক উজ্জ্বল জ্যোতিষ্ক। 1916 সালে
কলকাতার ভবানীপুরে তার জন্ম ও বড় হওয়া। প্রথমে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে এবং পরে প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন তিনি। কলেজে পড়তে পড়তেই নাটকে উৎসাহ পেয়েছিলেন। অভিনয়ের ইচ্ছাটাও তখন থেকেই। হয়তো বলা যেতে পারে যে প্রেসিডেন্সি কলেজ বিকাশ রায়ের অভিনয় জীবনে অনুঘটকের কাজ করেছিল। আত্মজীবনী আমিতে বিকাশবাবু লিখছেন, ম্যাট্রিকুলেশন পাশ করে ভর্তি হলাম প্রেসিডেন্সি কলেজে। ফল ভালো হয়নি। স্কুলের মাস্টারমশাইরা যা আশা করেছিলেন, পিতৃদেব যে আশা করেছিলেন, তা হলো না। স্কুলে থাকতেই দুরন্ত বলে দুর্নাম ছিল। এখানেও ক্লাসে গোলমাল করা বাবদ মার কামারা ছাত্র হিসেবে মাস্টারমশাইরা, এমনকি আমাদের প্রিন্সিপাল ভূপতিমোহন সেনও চিনতেন আর্ট সেকশনে কোথাও কোনো গোলমাল হলে ঘন ঘন আমারই ডাক পড়ত। পরীক্ষায় বাংলা ভাষায় একটা লেটার জুটেছিল এবং সেই লেটারের জোরে আমি একেবারে প্রেসিডেন্সি কলেজের রবীন্দ্র পরিষদের সহকারী সম্পাদক হয়ে বসলাম। থিয়েটারই বাতিক আছে বলে কলেজের থিয়েটার দলে দল ভাঙবার জন্য ঢুকে পড়লাম। অটম সোশ্যাল উৎসবে শরৎচন্দ্রের বৈকুণ্ঠের উইল উপন্যাসের নাট্যরূপে ছোট ভাই বিনোদের চরিত্র পেয়েও গেলাম। কলেজের থিয়েটার দলের পাণ্ডা এবং শিক্ষক ছিলেন মণি ঘোষ। এমএ পাশ করে তখন প্রমথেশ বড়ুয়ার সহকারী হিসেবে কাজ করছেন। অভিনয় বিষয়ে তাঁর কথা তো আমাদের কাছে বেদবাক্য। মণিদা বললেন, বিনোদের নৈতিক অধঃপতনের দৃশ্য দেখাতে হবে স্টেজে, কিন্তু কলেজের থিয়েটার, মদ খাওয়া তো স্টেজে দেখানো হবে না। অন্তত সিগারেট খাওয়া এবং কাপ্তেনি কায়দায় টুকরো ছুঁড়ে সিগারেটের অবশিষ্ট ফেলতে হবে। এদিকে স্টেজ রিহার্সাল দেখতে এসে প্রিন্সিপাল তো রেগে আগুন। কলেজের পড়ুয়া সব গার্জেনদের, প্রফেসরদের সামনে স্টেজের ওপর ফুলফুল করে ধোঁয়া ছাড়া এসব চলবে না। মনিদা মাতব্বরি করতে গেলেন, সামান্য এটুকু অনুমতি না দিলে চরিত্রটার অঙ্গহানি হয়ে যাবে স্যার, নাটকের ক্ষতি হবে। প্রিন্সিপাল একবার মনিদার দিকে কটমট করে তাকালেন, তারপর বললেন, তাহলে নাটক বন্ধ করে দাও। প্রেসিডেন্সি কলেজের অনুষ্ঠানে এসব বেলেল্লাপনা চলবে না। এমনি করেই চলল আমার প্রথম যৌবনের দিনগুলো। কোনো রকমে একটা সেকেন্ড ক্লাস অনার্স পেয়ে বিএ পাশ করা গেল। আইনে স্নাতক হিসেবে পাশ করে বিকাশ রায় আলিপুর কোর্টে প্র্যাকটিস করা শুরু করেছিলেন। কিন্তু ওই শুরুটুকুই সার। সেই সার হলো না ওকালতি। যোগ দিলেন আকাশবাণী কলকাতায় রেডিওর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হয়ে। আকাশবাণী সম্বন্ধে আমার প্রচন্ড নস্টালজিয়া, অনেক সুখ স্মৃতি। চোখ বুঝে আমি অনায়াসে বছরগুলো পার হয়ে চলে যাই অনেক পিছনে, যখন অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী হয়নি, যখন আজকের আকাশবাণী ভবনের অস্তিত্ব কেউ কল্পনা করেনি, যখন 1 নম্বর গার্স্টিন প্লেসের বহু পুরনো ছোট বাড়িটা ছিল আমাদের দপ্তর, স্টুডিও, ইঞ্জিনিয়ারদের যন্ত্রপাতি, রিহার্সালের জায়গা সব। আর আমাদের সঙ্গে অপূর্ব সহাবস্থান করছিল এক সাহেব ভূত, যার নাম ছিল ড্যাডি সাহেব। সাহেব ভূত কাউকে কিছু বলতো না, বরং মাঝে মাঝে কাজের সময় আলমারি ধরে টানাটানি করলে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বকাবকি করতেও খুব ভয় পেয়ে চুপ করে যেত। একবার শুধু একটি মেয়ারাকে পিছনের ঘোরানো সিঁড়িতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমরা সাহেবের এই সহযোগিতার জন্য খুব খুশি হয়েছিলাম, কারণ ওই মেয়ারাটি ছিল ইফতেখারুল্লাহ সাহেবের খাস পেয়ারা। আমাদের নামে নানা রকম লাগানি বাগানি করতো তার কাছে। রেডিওতে প্রথম চাকরি করতে গেলাম 80 টাকা মাইনে। যুদ্ধের সময় এয়ার রেড প্রিকশন সম্বন্ধে বাংলায় পড়তে। আর এখানেই প্রথম দিন রয়্যাল স্টেশন থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেব, তার কাছে প্রথম শুনলাম আমার কণ্ঠস্বর ভালো। রেডিওকে আমি ভালোবেসে ফেলেছিলাম। আমার নিজের কাজের কতটুকু, তাই কাজ শেখার জন্য আমি অপরের কাজ করে নিতাম, বিশেষ করে
কেশব শাহ। এটা পরবর্তীকালে রেকর্ডিং, কেন আমি আগেই বলেছি 1952 আগে আমরা কোনো রেকর্ড পাই না, খুবই কম। তো সমিত, আপনার কিছু মনে আছে? আপনি তো অল ইন্ডিয়া রেডিও তুমি চলে যাওয়ার পরে কাজ করেছেন, কদিন? আমি অনেক পরে অল ইন্ডিয়া রেডিওতে ঢুকেছিলাম, সেটা 1957 সাল কি 56 সালে, সেরকম বছর দেড় দুই ছিলাম। তখন তার অনেকদিন আগে উনি ছেড়ে চলে গেছেন, ফিল্ম করাতে বেশি ব্যস্ত হয়ে গেছেন। তবে তখন অবধি ওর বহু গল্প, ওর সব সম্বন্ধে নানা রকম জনশ্রুতি তখনও ভেসে বেড়াতো 1 নম্বর গাস্তিন প্লেসে। সুতরাং সেখানে আমার সঙ্গে কিন্তু বিকাশদার কোনো রকম যোগাযোগ হয়নি। আলাপই ছিল না, তখনও আলাপ ছিল, আলাপও ছিল না। না আলাপও ছিল না। আমার সঙ্গে আলাপটা হওয়াটাই খুব অদ্ভুত, সে তো ঝগড়া দিয়ে। হ্যাঁ, এই আমার মনে আছে আমি তখন সবে আমার প্রথম ছবি অভিসংসার মুক্তি পেয়েছে, সেই বছরই একটা খুব বড় বন্যা হয়েছিল। অসিত চৌধুরী ছিলেন আমাদের একজন, কি বলবো, ইন্ডাস্ট্রির নেতা বলা যায় প্রায় একজন। তিনি বিকাশদার খুবই বন্ধু ছিলেন। তো সবাই মিলে স্থির হলো যে শ্যামবাজারে লরি করে গিয়ে ওখানে নেমে পড়বো, ওখান থেকে হেঁটে আমরা অর্থ সংগ্রহ করতে করতে আসবো। সেই দিনই আবার একটা ম্যাগাজিন বেরিয়েছিল চলচ্চিত্র বলে, সেটা সম্পাদক ছিলেন সত্যজিৎ রায় আর সুভাষ মুখোপাধ্যায়। সেখানে আমার একটা লেখাও ছিল চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে। তা বিকাশদা, আমি তখন তো বিকাশদার সঙ্গে ভাব ছিল না, জানতাম না কিরকম মানুষ, কিন্তু আমি নিজেও তখন অত্যন্ত অল্প বয়সে এবং একটু মাথা গরম প্রকৃতিরই ছিলাম। তো বিকাশদা অনবরত ওইসব বইটার খালি সমালোচনা করছে। মাধবী মুখার্জি ডাইরেক্টলি না হলো, মাধবী মুখার্জি বলেছেন আরো পাওয়া যেতে পারে তখনকার। আর কি আছেন বিকাশ সমিতদা, বলো। সেই সময়কার কিছু বলতে পারবেন এরকম কি আছেন এখন? আর তো খুব একটা কেউ নেই। নির্মল খুব ভালো বলতে পারবে। ও তো বলতেই চান না উনি। হ্যাঁ, নির্মলদা বলতেই চান না। বলতে চায় না, সেটা অন্য না, নির্মলদা একদম কথাই বলতে চান না। বলার উপযুক্ততা ওর রয়েছে। হ্যাঁ, তার হয়েছে। রেডিও নির্মল কুমার কিন্তু রেডিওর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পী, প্রচুর এবং একজন রোমান্টিক রোল তখন অত্যন্ত উনি করেছেন। বুদ্ধিমান, শিক্ষিত মানুষ। হ্যাঁ, কিন্তু কিচ্ছু বলবেন না উনি। লাগিয়ে দেবো লোক। পেছনে লাগিয়ে দিন আমরা। হাজির, আপনি আমি হাজির হয়ে যাবো বলে দেবেন, চেপে থাকলেই হবে। আচ্ছা, আমরা আরেকটি ক্লিপ দেখি, কারণ একটা টাইম এবং এইসব বলা হয়েছে আমাকে। তোমার বাবা একটা অসম্ভব ভালো গল্প বলেছিলেন যে তখনকার দিনে কিভাবে অভিনেতারা লোকের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠতো। যেরকম 42 বলে একটা সিনেমা, উনি এমন নাকি একটা রোল করেছিলেন একজন পুলিশ অফিসারের, যে রাস্তায় বেরোলেও নাকি তাকে লোকে ভাবতে সত্যি বোধহয় সেই পুলিশ অফিসারটা, এবং তাকে মারতে যেত। কাজে সেখানে মনে হয় বিকাশ রায়ের সার্থকতাটা অনেকটা বেশি। বিকাশ রায়ের কথা আমি আমার দাদুর কাছ থেকে প্রথমবার শুনেছিলাম। চিরকুমার সভা একটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং একটা অত্যন্ত পপুলার নাটক, রবীন্দ্রনাথের লেখা। এবং চিরকুমার সভা যখন আমি প্রথমবার দেখেছিলাম, তখন আমার দাদু বলেছিল যে মানে পারহ্যাপস দি বেস্ট স্টেজ চিরকুমার সভা প্রোডাকশন হচ্ছে বিকাশ রায়। তো আমার কাছে বিকাশ রায়ের ফিল্ম রেলিভেন্সটা থেকেও থিয়েট্রিক্যাল রেলিভেন্সটা আমি চিনেছি বিকাশ রায়কে চিরকুমার সভার থ্রু দিয়ে। বিকাশ রায়ের মাহাত্ম্যর বোধহয় সবচেয়ে ভালো ইন্ডিকেটর হবে যে আমাদের বয়সী ছেলে মেয়েদের কাছেও এখনো তার নামের একটা এত বড় রেলিভেন্স আছে। উত্তম সুচিত্রার সাথেই বিকাশ রায়ের নামটা সঙ্গে সঙ্গে চলে আসে। বিকাশ রায়ের নাম আমি প্রথম আমার মা বাবার থেকে শুনেছি। তারপর যখন আমি বাংলা সিনেমা দেখতাম, উত্তর ফাল্গুনি, তারপর যতুগৃহ, ওখানে ওনার অ্যাক্টিং দেখে আমার খুব ভালো লেগেছিল। প্রেসিডেন্সি কলেজ থেকে যার অভিনয় জীবনের পথ চলা শুরু, সেই প্রেসিডেন্সিতে তিনি ফিরে এসেছিলেন বারংবার, কখনো প্রাক্তনীদের অনুষ্ঠানে, কখনো পিতা হিসেবে ছেলে এবং মেয়েকে ভর্তি করাতে। আমি তখন প্রেসিডেন্সির ছাত্র। 1955 সালে প্রেসিডেন্সির শতবর্ষ পালিত হয়। সেটা অবশ্য নয়, হিন্দু কলেজের নয়, এটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজের। তখন একটা বিরাট অনুষ্ঠান হয়েছিল ওই মাঠটাতে। এখন যেখানে নেরুজিয়া হল, তখন তো হল ছিল না, ওই মাঠে হয়েছিল। সেই মাঠে দুটো নাটকের কথা আমার মনে আছে। একটা হচ্ছে প্রাক্তনীরা করেছিলেন শ্রীমধুসূদন, বনফুলের শ্রীমধুসূদন, আর
তখনকার ছাত্ররা রাজ করেছিলেন, আমাদের সিনিয়র, আমরাও তখন ছাত্র, আইএ পরীক্ষা দিয়েছি কি পাশ করেছি এরকম একটা সময় আর কি। বর্তমান ছাত্ররাও করেছিলেন একটা, ওরা করেছিলেন মুক্তধারা। কিন্তু প্রাক্তনীদের ব্যাপারে একটা বিশেষ আগ্রহ ছিল, কারণ অনেক বাঘা বাঘা অভিনেতারা সেখানে অভিনয় করেছিলেন। সেখানে বিকাশ রায়কে দেখেছি অভিনয় করতে, তার সঙ্গে ছিলেন নরেশ মিত্র ছিলেন, রাধামোহন ভট্টাচার্য ছিলেন, বীরেশ্বর সেন ছিলেন, এরা ছিলেন। তো বিকাশ রায়কে সেখানে ঠিক বিকাশ রায় বলে যে অভিনেতার যে ইমেজ, সেই হিসেবে তাকে পাওয়া যায়নি, কিন্তু উনার পার্টিসিপেশনটাই ছিল মুখ্য। প্রেসিডেন্সি আরেকটা ছোট ঘটনা, সেটা কিছুই না। আমরা তখন ছাত্র, হঠাৎ একটু যেন চারদিকে একটু রং পড়ে গেল যে বিকাশ রায় এসছেন, বিকাশ রায় এসছেন। তারপর দেখি করিডোরে বিকাশ রায় দাঁড়িয়ে আছেন। তারপরে শুনলাম যে বিকাশ রায় ছেলেকে ভর্তি করতে এসছেন ওখানে প্রেসিডেন্সিতে। হ্যাঁ, মেয়েদের মধ্যে একটু বেশি উৎসাহ ছিল, আর ছেলেরা একটু প্রেসিডেন্সির ছেলেরা তো আর তখনকার দিনে একটু নাসিক ছিল, এমন একটা ভাব যেন কি আছে, বিকাশ এসছে তো কি আছে, এসব প্রেসিডেন্সিয়াল ব্যাপার। সেটা খুব সম্ভবত 1961 সালের কথা। অ্যাডমিশন হয়েছিল জুলাই মাসে। সেই অ্যাডমিশনে বিকাশবাবু তার মেয়ে নন্দিনী রায়কে দাঁড় করিয়ে নিজেও পাশে দাঁড়িয়েছিলেন। তারপরে যিনি বেলম্যান ছিলেন সুবোধ দাস চৌধুরী, তিনি এসে আমাকে বললেন যে বাবু দাঁড়িয়ে আছেন, বিকাশবাবু দাঁড়িয়ে আছেন। আমি যে কোন বিকাশবাবু? বলছে বিকাশ রায়। আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে, অ্যাডমিশন বন্ধ করে ওনাকে বললাম যে আপনি আমার ঘরে এসে বসুন। উনি শুনলেন না, উনি বললেন যে আমি এখানে আমার গার্জেন হিসেবে মেয়েকে ভর্তি করতে এসেছি, তা এখানে 8-5 জনে যেরকমভাবে ভর্তি করায় আমিও ঠিক সেইভাবেই ভর্তি করাতে চাই। তারপরে আমি সনদ বসুর কাছে গেলাম, তখনকার প্রিন্সিপাল। সনদ বসু শুনেই সঙ্গে সঙ্গে ছুটে এলেন, এসে বললেন যে আপনি এখানে এসে বসুন। বুঝলেন না ডক্টর বোস, আমি মেয়ের সঙ্গেই থাকবো, মেয়েকে অ্যাডমিশন করানোর পর আমি আপনার সঙ্গে দেখা করব। বাহ, তা আমাদের এত ভালো। হ্যাঁ, নাটকের ব্যাপারে কি মনে আছে আপনার, বলুন না। আর একটা কথা আমার একটু মনে পড়ছে, সৌমিত্রদার মনে আছে কিনা জানি না, তখন আমি খুব ছোট, 1962 সাল। চাইনিজ অ্যাগ্রেশন বা কমিউনিস্ট পার্টি বলছে যে একটা ঝগড়া বা এরকম একটা কি অ্যাগ্রেশন কথাটা ওরা বলছিল না। তো সেই সময় শিল্পীরা, যাদেরকে কখনো দেখা যেত না, এখন যেমন নাম করা শিল্পীরা লোকচক্ষুর সামনে আসেন, ওরা তো আসতেন না। সৌমিত্রদা ওটা ভেঙে দেন, কফি হাউসে বসে নানা জায়গায় ঘুরে। কিন্তু অন্য অন্য শিল্পীরা চট করে আসতে না। উত্তম কুমারের কথা তো আমরা সবাই জানি, শুভেন্দুকে নিয়ে সেই গল্পটাও আমরা জানি, প্রত্যেকেই জানি যে পেট্রোল পাম্পে তুই গেলে তাহলে তোকে টিকিট কেটে দেখবে কেন। তো আমি দেখেছিলাম, আমি টালা পার্কে যাই, টালা পার্কে একটা মঞ্চে সমস্ত বড় বড় শিল্পীরা, পাহাড়ি সান্যাল, বিকাশ রায়, ওরা মঞ্চে এসে ডাক বলে একটা নাটক করেছিলেন। সবাই তো আপনার কি কিছু মনে পড়ে? ডাক, এই নাটকটার নাম হচ্ছে ডাক, মানে আহ্বান। এইরকম একটা নাটক ওরা করলেন, তাতে বিকাশ রায় এবং পাহাড়ি সান্যাল, এই সমস্ত বাঘা বাঘা অভিনেতারা জনসাধারণের সামনে এসে এসে অভিনয় করে টাকা তুলতে লাগলেন, দেশাত্মবোধ জাগাতে লাগলেন। ওই সময়কার একটা তখন আপনি ছিলেন না, তো দেখিনি। দুটো গান, রবীন্দ্রনাথের গান, তপনদা ফিল্মাইজ করে সেটা তখন খুব প্রচার হয়েছিল, তাতে বিকাশদা ছিল, এটা আমার মনে আছে। কি গানটা? হে ভৈরব শক্তি দেওয়া একটা ছিল। আর রেডিওতে খালি বাজছে তখন। হ্যাঁ, রেডিওতে তখন প্রাণ করিনু, পন, অমুক তমুক রেডিওতে বেজেই চলতো এগুলো। ঠিক আছে, এই মুহূর্তে আমরা আরেকবার ফিরে যাই স্ক্রিনে, পরে একবার আলোচনা করতে হবে যে এই প্রজন্ম বা এত ধোঁয়াশে। বিকাশবাবুর ছেলে সুমিত রায় এখন দীর্ঘ 5 দশকের উপর প্রবাসী, থাকেন আমেরিকায়। সুমিতবাবুর একটি ব্যক্তিগত স্মৃতিচারণায় উঠে আসে বিকাশ রায়ের পারিবারিক দিক, অনন্য পিতার প্রতি
পুত্রের এক সংবেদনশীল তর্পণ। 1964 সালে দেশ ছাড়ার আগে পর্যন্ত বিকাশবাবুর সব ছবি আমি আর আমার মা দেখতে যেতাম। তারপর আমেরিকায় চলে এলাম, বহুদিন বিকাশবাবুর কোনো ছবি দেখা হলো না। 64 পরেও বিকাশবাবু বেশ কিছু ভালো ছবি করেছিলেন বলে শুনেছি। ওর নিজের মতে আরোগ্য নিকেতন ছবিটি অভিনেতা হিসেবে ওকে সবচেয়ে বেশি তৃপ্তি দিয়েছিল, সেটাও দেখা হয়নি। এখন অবশ্য বিকাশবাবুর অনেক ছবি ক্যাসেটে পাওয়া যায়, কিন্তু এখন আর ওর ছবি দেখতে পারি না, বড় কষ্ট হয়। প্রোডাকশনের ব্যাপারটায় আমাদের ভাই বোনের খুব মজা হতো। বাড়িতে অনেক লোক আসতেন, চিত্রনাট্য পড়তে, মহড়া দিতে, গান লিখতে, গানের সুর দিতে। বাড়ি সাজ নিত উৎসবে। জ্ঞান প্রকাশ ঘোষ সুর বসাচ্ছেন বসন্ত বাহার ছবি। 15 মিনিট ধরে তার জাদু ভরা হারমোনিয়ামে অবিস্মরণীয় রাগমালা বাজল। এসে দাঁড়ালো আবহগীতে। চরণের ধ্বনি শুনে বারে বারে ছুটে যাই। গৌরীপ্রসন্ন মজুমদার সবে রচনা করে এনেছেন মরুতীর্থ হিংলাজ ছবির সারা জাগানো গান, তোমার ভুবনে মাগো এত পাপ। সেই বাইরের ঘরে বিকাশবাবু আবৃত্তি করে শোনাচ্ছেন পাহাড়ি সান্যাল, উত্তম কুমার, অনিল চ্যাটার্জি ও আরো অনেককে। পড়া শেষ হয়ে গেল, সকলের ঊর্ধ্বপাক। কিছুক্ষণ পরে পাহাড়ি জেঠু গলা ঝাড়া দিলেন, ওরে তুই এ কি শোনালি, আবার বল, আবার বল, তোকে কি নাম দিতে পারি আমরা? সোজা কথায় ওকে মিস করি। সেই বাচন ভঙ্গি, তর্জনী সংকেত, অভিব্যক্তি, এ ছিল আমার খুব চেনা এবং খুব প্রিয়। আসলে মানুষটাই ছিলেন আমার খুব কাছের লোক। দূরে চলে গেছেন, এটা মনে করিয়ে দিতে ইচ্ছা হয় না। জীবনের শেষ প্রান্তে আসা প্রৌঢ়ের পক্ষে এটা হয়তো বাতুলতা, তবে অন্যান্য অনেক চরিত্রগত দুর্বলতার সঙ্গে এটিকেও স্বীকার করে নিয়েছি। বাংলার বুক আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর বুক খুঁজিতে যাই না। অন্ধকারে জেগে উঠে ডুমুরের কাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটা নিচে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা এখানে এসেছেন, এই অনুষ্ঠানে যোগদান করেছেন। এবং অখণ্ড ধন্যবাদ মাননীয় শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্রী জগন্নাথ বসু এবং শ্রী জহর সরকারকে। আপনাদের আরও আমাদের পরবর্তী অনুষ্ঠান আরেকবার আমি বলে দিই, সেটা হলো যে 15 জানুয়ারি 2017 হেরিটেজ ওয়াক, সমস্ত প্রাক্তনী, সেটা সকাল 10:30। স্বামী বিবেকানন্দ আমাদের প্রাক্তনী ছিলেন, তার বাড়ি থেকে আমরা কলেজ স্ট্রিটে আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অবধি যাব। সেখানে ভাইস চ্যান্সেলর আমাদের রিসিভ করবেন এবং কফি হাউসে একটা আমাদের লাঞ্চ অফার করবেন, কিছু অনুষ্ঠানও হবে। তো সেই হেরিটেজ ওয়াকটাতে সবাই পার্টিসিপেট করবেন। 200 বছর সেলিব্রেশন আমাদের প্রজন্মের কাছে বোধহয় শেষ, লাস্ট সেলিব্রেশন। 250 করার হয়তো সুযোগ হবে না। তো সবাই পার্টিসিপেট করলে আমাদের খুব ভালো লাগবে। খুব বর্ণাঢ্য শোভাযাত্রা হবে, সেখানে ছাত্ররা থাকবেন, শিক্ষকরা থাকবেন এবং শিক্ষাকর্মীরাও থাকবেন।